আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের রেজাল্ট অলরেডি পাবলিশ। তোমরা সবাই তোমাদের রেজাল্ট জানো এবং রেজাল্টের বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে পাশের আর সারা বাংলাদেশ মিলে মাত্র ৬২.25, যেখানে কিনা প্লাসের সংখ্যা ১,১৬,৬৭৬ জন আর ফেল হচ্ছে ৭ লক্ষেরও বেশি। তোমরা অলরেডি জানো যে এই পাশের যে রেকর্ড অথবা যে ফেলের যে রেকর্ড, এটা কিন্তু গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার এবং সর্বোচ্চ ফেলের রেট। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব 3টা গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে। প্রথম যে পয়েন্ট, যারা রেজাল্ট খারাপ করেছো তোমাদের এখন করণীয় কি? রেজাল্ট খারাপ বলতে যারা তোমরা ফেল করেছো তাদের করণীয় কি? 2 নাম্বার, যারা রেজাল্ট পাস করেছো কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাওনি তাদের করণীয় কি? এবং 3 নাম্বারটা, যারা মোটামুটি ভালো জিপে পেয়েছো তাদের করণীয়টা কি? আমি যদি প্রথমের দিকে চলে আসি, বাংলাদেশে বর্তমানে ফেলের যে সংখ্যাটা, সেটা সংখ্যাতাত্ত্বিক দিক থেকে চিন্তা করলে 7 লক্ষেরও বেশি এবং সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্টসের বাচ্চা কাচ্চারা, যেখানে কিনা 50% পাস আর ফেলের রেট। সায়েন্সের বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে পাশের রেট কিছুটা বেশি। এই মোমেন্টে কোনো খারাপ সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমি আবারও বলছি, কোনো ধরনের বাজে চিন্তা মাথায় আনা যাবে না, নিজেকে সেলফ হার্ম করা যাবে না। নিজের যে কষ্টটা হচ্ছে, কষ্টটা তোমাকে একটু সহ্য করতে হবে। কেন? কারণ আমরা সবাই একটা কথা বলি যে একটা রেজাল্ট তোমার জীবনে সব কিছু নির্ধারণ করে দেয় না। হ্যাঁ, তুমি ভুল করেছো, ওকে, এটার জন্য তুমি শাস্তি পাচ্ছ, তোমার খারাপ লাগছে, তোমার কষ্ট হচ্ছে, আশেপাশে মানুষজন তোমাকে নয়তো বা ট্রল করবে, অনেক কিছু করবে, মেনে নিলাম তোমার খারাপ হয়েছে, ক্লিয়ার, তুমি ফেল করেছো। কিন্তু এইখান থেকে যদি তুমি নিজেকে মনে করো যে না আমাকে তুলে নিয়ে যেতে হবে, তাহলে ভাই ফেল করা কোনো দোষের কিছু না। কিন্তু তুমি ফেল করার পরেও যদি মনে করো যে না আমি হাল ছেড়ে দিচ্ছি, আমি পারবো না, তাহলে আমার মনে হয় আর কিছু বলার নেই। সো যদি তুমি তোমার ভুলটা বুঝে থাকো যে না আমার ফেল হয়েছে, কেন ফেল হয়েছে, কোনো একটা জায়গাতে ঝামেলা হয়েছে, যদি এটা হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলবো যে জাস্ট মাত্র আর কয়েকটা মাস পরে, এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আর মাত্র 5 মাসের পরে তোমাদের আবার নতুন একটা এসএসসি পরীক্ষা শুরু হবে। সো তুমি সেই জায়গায় ফোকাস করো, তুমি আবার পুনরায় নিজেকে পুনরুজ্জীবিত করে পরীক্ষা দেওয়া ট্রাই করো। খারাপ চিন্তা মাথায় আনা যাবে না, যাবে না এবং যাবে না। সেলফ হার্ম করাই যাবে না। কেন রে ভাই, মাত্র 5টা মাসের ব্যবধানে তুমি ফেল থেকে পাশে চলে যাবা। তো তুমি যদি এখন খারাপ কিছু করে নিজেকে এই দুনিয়া থেকেই তুমি মনে করতেছো না আমি মরে যাব, আমার দ্বারা আর কিছু হবে না, যদি এই চিন্তা করো, তুমি সবচেয়ে বড় বদ্ধ পাগল। মাত্র 5 মাস পরে তোমার এসএসসি পরীক্ষা আবার সংঘটিত হবে, আবার তোমাকে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, তুমি সেখানে একটা দুর্দান্ত রেজাল্ট করে দেখিয়ে দাও না ভাই। সো জাস্ট খারাপ লাগবে 1 সপ্তাহ, কষ্টে থাকো, এর পরবর্তীতে নিজেকে আবার কামব্যাক নিয়ে আসো, নিজেকে আবার ওই ফুল এনার্জি নিয়ে দেখো তো 5 মাস পরে তুমি একটা জম্পেশ একটা রেজাল্ট করে দাও তো, পারতে হবে তোমাকে। ওকে, 5 মাস, মাত্র 5 মাস, 1 বছরও না কিন্তু। এখন আসো, যারা পাস করছো কিন্তু রেজাল্ট ভালো হয় নাই, কিন্তু তুমি জানো তোমার পরীক্ষা ভালো হয়েছে। যেমন আমার বন্ধুর তার ছোট বোনের একটা রেজাল্ট আসে, তার ছোট বোনের রেজাল্ট আসে যে সম্ভবত ফিজিক্স এবং ম্যাথে ৭৯ করে পাইছে, আর একটা সাবজেক্টে পাইছে ৬৯। তো দেখো, এই যে 1 নাম্বারও দেওয়া হয় নাই বা গ্রেস দেওয়া হয় নাই, এই জায়গাগুলোই রেজাল্টগুলো যখন আসে তখন বেশ খারাপ একটা রেজাল্ট চলে আসে আর কি। সো তুমি যদি পাস করে থাকো কিন্তু তোমার কাছে মনে হয়েছে না তোমার রেজাল্ট ভালো হওয়ার কথা, এই বছর থেকে কিন্তু তুমি শুধু কি করতে পারো জানো? তুমি কিন্তু চাইলে শুধু পরীক্ষার নিরীক্ষণ না, অর্থাৎ উত্তরপত্র শুধু নিরীক্ষণ না, উত্তরপত্র পুনর্মূল্যায়নে তুমি করার জন্য আবেদন করতে পারো। সো তোমার উপরে কনফিডেন্ট যদি থাকে পরীক্ষাটা, তাহলে তুমি মাস্ট বি তুমি চ্যালেঞ্জ করবা, বোর্ড চ্যালেঞ্জ করবা, এবং বোর্ড চ্যালেঞ্জের যে নিয়ম সেই নিয়মটা তুমি অবশ্যই ফলো করবা। সো চিন্তা করা যাবে না, বোর্ড চ্যালেঞ্জ করো। আগে দেখো, মরার আগে মরে লাভ নাই, আগে দেখো যে আদৌ কতটুকু কি হচ্ছে, কতটুকু ভালো হচ্ছে, কতটুকু খারাপ হচ্ছে। ওকে, এরপর আর এক শ্রেণী রয়েছে তোমাদের, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে আমার ফিজিক্সে ভালো করার কথা ছিল, ম্যাথে ভালো করার কথা ছিল, আমার কোনো কারণে আমি ভালো করতে পারিনি, বাট আমার একটা ভালো রেজাল্ট লাগবে, আমার A+ লাগবে, তাহলে তুমি নিজেকে ইমপ্রুভমেন্টের জন্য প্রিপেয়ার নিয়ে ফেলো। দেখো, প্রিপেয়ার করতে মাত্র তোমার হাতে সময় আছে কিন্তু 5 মাস, 5 মাস মাত্র, মানে 5 মাস, 5 মাসও বলা যাবে না, 4.5 মাস। এরপরে কিন্তু আবার তোমার নতুন আরেকটা এসএসসি ব্যাচের পরীক্ষা আসছে। সো ডোন্ট বি লেট, লেট করা যাবে না বাবা, লেট করা যাবে না। তুমি চাইলে ইমপ্রুভমেন্টের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তুমি যদি মনে হয় যে রেজাল্ট একটু খারাপ আসছে বাট তুমি ভালো করবা, তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। আর যদি তুমি ফেল করে থাকো, নিজেকে জাস্ট 5টা মাস একটু নিজেকে পুশ দাও যে না তোমার দ্বারা হবে এবং তুমি পারবা, অবশ্যই তুমি পারবা। এখন যে জায়গাটাতে আছে সেটা হচ্ছে যাদের রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে, ধরে রাখো জিপিএ 4 আসছে বা জিপিএ 4.5 আসছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, তোমরা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো যদি তোমার কনফিডেন্ট থাকে। কিন্তু জিপিএ যদি 4 আসে, আসার পরে তুমি এখন কান্নাকাটি যদি করো যে না আমার জীবন নষ্ট হয়ে গেল, আমি জীবনে কিছু করব না, আরে ভাই তোমাদের একটা কথা বলি, তোমরা ছোট্ট মানুষ, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে মেডিকেল এবং বুয়েট বাদে, মেডিকেল এবং বুয়েট বাদে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, সব কয়টা বিশ্ববিদ্যালয়ে তোমার জিপিএ, তোমার
জিপিএ লাগবে ইন টোটাল 8 ভাই। অর্থাৎ এসএসসিতে যদি তুমি 4ও পাও, তুমি যদি এইচএসসি থেকে ইন্টারমিডিয়েট এসে নিজেকে মনে করো না আমি একটু কষ্ট করে তুমি যদি 4 তোলো, ভাই বাংলাদেশের সকল ধরনের ইউনিভার্সিটিতে তুমি ফর্ম তুলতে পারবা। শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লাগে 8.5। এছাড়া বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে 8 হলেই এনাফ। অনেক ইউনিভার্সিটিতে তো 7.5ও তুলতে পারো। এটা মূলত আমি সায়েন্সদের কথা বলছি। আর্টস বা কমার্সের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা কিছুটা কমে যায়। সো তুমি এখন মনে করতেছো তোমার জীবন শেষ। কে বলছে রে ভাই তোমার জীবন তো কেবল শুরু। তুমি 4 পাইছো, ইটস ওয়েল এনাফ। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা চান্স প্রাপ্ত হবে, তুমি আশেপাশে খোঁজ নিয়ে দেখবা তোমাদের ভাই আপুদের বহুত বাচ্চা কাচ্চাদের তাদের জিপিএ 10 আউট অফ 10 নাই। তাদের জিপিএ 10 আউট অফ 10 নাই। এবং ইউনিভার্সিটিতে জিপিএর উপরে কোনো মার্কস অত বেশি থাকে না, খুবই অল্প, 10 থাকে, 20 থাকে। বা বর্তমানে এই বছর থেকে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জিপিএ তুলে দিচ্ছে, মানে জিপিএর উপরে কোনো নাম্বারই রাখতেছে না। অর্থাৎ তুমি যদি এসএসসি এবং এইচএসসি মিলে 8 তুলতে পারো, তাহলে তুমি পরীক্ষার জন্য যোগ্য এবং তুমি পরীক্ষা দিলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। সো তোমার জীবন শেষ হচ্ছে না তো, তুমি নিজেকে কেন এরকম মনে করতেছো? ওকে, তোমাকে ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। তোমার নসিবে যদি আল্লাহ তাআলা না লিখে রাখেন তাহলে তুমি হইতে পারবে না। তোমার নসিবে আসছে 4.5 জিপিএ আসছে, সমস্যা কি ভাই? তুমি দাও, তুমি এইচএসসিতে তোলো, তুমি এইচএসসিতে যদি 4ও তোলো তাহলে তো তোমার আসে কত? 8.5 জিপিএ। অর্থাৎ তুমি বাংলাদেশে যত ইউনিভার্সিটি রয়েছে সব কয়টি ইউনিভার্সিটিতে তুমি চান্স পাওয়ার মতো যোগ্যতা তোমার হয়ে গিয়েছে। সো তোমার লাইফ শেষ না, তোমার লাইফ শুরু। ওকে, মানুষজন কথা বলবে, জাস্ট লেট দেম টক। কিছুদিন খারাপ লাগবে, কষ্ট পাও, কান্না করো, বাট নিজের সম্ভাবনাটাকে, নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। কারণ তোমার জীবন কখনো 4 বা 4.5 যে তুমি পাইছো এটার কারণে তোমার জীবন নষ্ট হওয়ার কোনো কারণই নাই। কারণ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশের অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেখানেও তোমার মাত্র জিপে লাগে ফর্ম তোলার জন্য মাত্র 8। তাহলে তুমি কই মরতাছো, তুমি কই পিছিয়ে যাচ্ছ? তুমি আজকে একটা ইউনিভার্সিটিতে চান্স পাও, মানুষ তোমার এসএসসি রেজাল্ট মনে রাখবে না, মানুষ তোমার এইচএসসি রেজাল্ট মনে রাখবে না। এবং কি তুমি যখন বিশেষ পরীক্ষা দিতে যাবা তখন তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ছো এটাও মানুষজন তোমাকে মনে রাখবে না। সো রেজাল্ট ইজ এ ফ্যাক্ট। ওকে, যদি তুমি এখন মনে করো যে তুমি 4 পয়েন্টের নিচে পাইছো, তাহলে আমি বলবো তোমার জন্য বিজ্ঞানে পড়াশোনা করাটা টাফ, তুমি বিজ্ঞানে পড়ে খুব ভালো কিছু করতে পারবে না, তাহলে তুমি আর্টসে যাও। কিন্তু যদি তুমি 4 পয়েন্ট পেয়ে থাকো তাহলে আমি বলবো জাস্ট স্টে অন ইট, একটু ট্রাই করো, ইনশাল্লাহ তুমি পেরে যাবা। বোঝা গেছে এই জায়গাটাতে? সো আমার মনে হয় যে খারাপ লাগবে, কান্না আসবে, কান্নাকাটি করো, বাট ভেঙে পড়া যাবে না। ওকে, কারণ তোমাকে আমি বাস্তব উদাহরণ দিলাম, তোমার জন্য খোলা রয়েছে সকল সম্ভাবনা, সকল সম্ভাবনা। 4 জিপিএ 4 যদি তোমার মিনিমাম থাকে তাহলে তুমি সব জায়গাতে সায়েন্স থেকে তুমি অ্যাপিয়ার করতে পারবা। ব্যাপারটা কি বোঝা গেছে?